বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিটিশ শাসিত উপনিবেশ শাসিত আইন দ্বারা একটা খুন হওয়া পরিবারে যে খুন হয় সে হয় শেষ, আর ওই খুনের কেস পরিচালনা করতে গিয়ে ওই পরিবারটা হয় সর্বশেষ। আর যারা খুন করে তাদেরও মহা ক্ষতি হয়। তাহলে দেখা যাচ্ছে দুটো পরিবারই শেষ হয়। এটা হচ্ছে ব্রিটিশ আইন। তা ব্রিটিশরা যখন ভারতবর্ষ শাসন করত তখন ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না। অর্থাৎ পৃথিবীর সমগ্র জায়গায় থেকে টাকা পয়সা কালেকশন করে ব্রিটিশরা ছিল আর্থিকভাবে চরম সমৃদ্ধ। আর আর্থিকভাবে সমৃদ্ধ দেশের মানুষের জন্য যে আইন, হতদরিদ্র ভারতবর্ষের মানুষ তথা বাংলাদেশের মানুষের জন্য সেটা শতভাগ অপ্রযোজ্য। উদাহরণ দিলে আপনি বুঝবেন, একটা মানুষকে যখন খুন করা হলো, অনলি আর্নিং মেম্বার অফ দেয়ার ফ্যামিলি, এই পরিবারকে পরিচালনা করার জন্য একমাত্র উপার্জনক্ষম মানুষ যে পরিবারে, সেই পরিবারের মানুষটিকে খুন করা হলো। যে খুন করলো তাকে যদি ৩৬ বার ফাঁসি দেওয়া হয়, তার পরিবারের সকলকে ফাঁসি দেওয়া হয়, গ্রামের সবাইকে ফাঁসি দেওয়া হয়, তাহলে ওই পরিবারের ৫ পয়সা কোনো লাভ নাই। এবং ওই পরিবারটা কেস পরিচালনা করতে গিয়ে তার সর্বশেষ হয়ে ফকির হয়ে যায়। তাহলে দুই পক্ষ এভাবে শেষ হয়ে যায়, নিজেদের মধ্যে ক্রন্দল সৃষ্টি হয় জেনারেশন বাই জেনারেশন। এটা হচ্ছে ব্রিটিশ আইন। এতে কোনো সমাধান নাই। আমরা দেখতে হবে যে পরিবারের একজন উপার্জনক্ষম মানুষ খুন হলো, অবশ্যই যে খুন করলো দোষী প্রমাণিত হলে তার স্থাবর সমগ্র সম্পদ বিক্রয় করে যে মানুষটি খুন হয়েছে ওই মানুষটিকে ক্ষতিপূরণ দিতে হবে, যাতে ওই পরিবারটি আর্থিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে, ফকির না হয়ে যায়, ভিখারি না হয়ে যায়। সেইটা যদি করতে পারা যায় এবং প্রত্যেকটা জিনিসেরই সংস্কার হয়, প্রতিনিয়ত পৃথিবীতে আইনের পরিবর্তন হয়, প্রতিদিন ইংলিশে শব্দ যোগ হয়, বিজ্ঞানের থিওরি পরিবর্তন হয়, সব কিছু পরিবর্তন হয়। আর আমরা সেই পুরাতন ব্রিটিশ আইনকে আমরা তথ্য প্রযুক্তির এই যুগে, সিসিটিভির এই যুগে আমরা খুন করতে দেখছি, দেখা সত্ত্বেও আমরা সেই পুরাতন আইনে বিচার করতে গিয়ে সিরিয়াস কিলিং হচ্ছে, খুনের কোনো বিচার হচ্ছে না। সাক্ষী প্রমাণ খুঁজছি, যেখানে কখনোই সন্ত্রাসের বিরুদ্ধে সাক্ষী খুঁজে পাওয়া যায় না, তারা কিছুদিন পরে বেরিয়ে আসে। এইভাবে খুনকে একথা বললেও ভুল হয় না যে এক প্রকার উৎসাহিত করা হয়, এবং খুনিদের একমাত্র প্রিয় বন্ধু হলো ব্রিটিশ আইন, যা তাদেরকে সেভ করতে সহযোগিতা করে। পুলিশ কত কষ্ট করে তাদেরকে ধরে, কিন্তু দেখা যায় কিছুদিন পরে বেরিয়ে আসে। এখন সিরিয়াস কিলিং ইজ নাও অ্যান অর্ডিনারি ম্যাটার। চায়ের দোকান থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সিসিটিভি রয়েছে। এই ফুটেজ দেখে আমরা ১৫ দিনের মধ্যে যদি তার ফাঁসি নিশ্চিত করতে পারি, তাহলে 95% খুন কমিয়ে আনা সম্ভব। দেশে সৃজনশীল লোকের যথেষ্ট অভাব রয়েছে। এই ১৬ কোটি লোকের মধ্যে ২-১ জন জ্ঞানী লোক আছে কিনা এ ব্যাপারেও সন্দেহ রয়েছে। তাই আমরা যুগের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে আমরা যদি আইন প্রণয়ন করতে পারি, যেমন অ্যাসিড থ্রোয়িং আইন পরিবর্তন করে আমরা অ্যাসিড থ্রোয়িংকে আমরা 99% কমিয়ে আনতে সক্ষম হয়েছি। আইন হবে সেই এলাকার মানুষের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে। আইন তো এমন কোনো কেতাব নয় যেটা পরিবর্তন করা যাবে না। তাই
দেশের স্বার্থে, দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে আমরা যদি এদেশের মঙ্গল চাই, সময়ের সাথে এই আইনের পরিবর্তন করা দরকার। না হলে আমরা দেখলাম মিটফোর্ডে খুন হলো, তারপরেই পরই গাজীপুর খুন হলো, তারপরে উত্তরবঙ্গে পেট্রোল পাম্পে খুন হলো, তারপরে আবার ঢাকাতে খুন হলো, তারপরে খুলনাতে খুন হলো, তারপরে এভাবে খুন হচ্ছে। একজন দেখছে, খুন করলে তো কিছুই হয় না। এই জন্য উপনিবেশশাসিত আইন পরিবর্তন করে এদেশের মাটি মানুষের জন্য যে আইন পরিবর্তন করা দরকার সেটা করতে হবে। একটা উদাহরণ, একজন কঠিন বিচারক বুয়েটের বিচারটা করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান এখনও কিন্তু বরফের মতো ঠান্ডা হয়েছে, সেকেন্ড কিলিং এখনও হয় নাই। সেজন্য আমরা উন্নত বিশ্বকে ফলো করতে পারি। আমরা দেখি এশিয়ার মধ্যে জাপানে কিলিং সবথেকে কম, সিঙ্গাপুরে কম, ইভেন উত্তর কোরিয়াতে কম, চীনে কম। আমরা তাদের আইনটাকে ফলো করতে পারি। আমরা আইটি বিষয়টাকে গুরুত্ব দিতে পারি।